এইটি কোনো অ্যানিমেশন মুভি বা এআই ক্রিয়েটেড কোনো ভিডিও না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ইউরোপিয়ানদের কাছে গোটা বিশ্বর কাছে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত, যেটার অবস্থান হচ্ছে মাদেরা আইল্যান্ড, পর্তুগালে। ইউরোপিয়ানদের কাছে এই জায়গাটা জনপ্রিয় কারণ এই জায়গাতে পৃথিবীর সর্বপ্রথম সূর্যের আলোর ভিজিবিলিটিটা এখানেই দেখা যায়, আর যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে এই পর্তুগাল মাদেরা আইল্যান্ডের পিকো দো আরিওরে। এখানে সৌন্দর্যটা যেমন সুন্দর তেমনি এখানে ভয়ানকও কিছু বিষয় আছে, যার কারণে হাজার হাজার ট্যুরিস্ট প্রাণ হারিয়েছে এই পিকো দো আরিওরেতে। তো আগ্নেয়গিরির থেকে সৃষ্টি হওয়া এই পাহাড়, এই সৌন্দর্য সম্পূর্ণই আমি উপভোগ করব আজকের ভিডিওতে এবং আপনাদের সাথে শেয়ার করব। সো শহর থেকে কিভাবে যাব, ফুনচাল সিটি সেন্টারে বাসে করে যাব, সব কিছু ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করা হবে। সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এনজয় করেন। আই থিঙ্ক আপনারা ভালো কিছুই দেখতে পারবেন এবং জানতে পারবেন এই ভিডিওতে। সো লেটস গো। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ইটস মি লিমন, আবার চলে আসলাম তোমাদের মাঝে ডেইলি লাইফস্টাইল ব্লগ প্লাস একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার নিলাম, দেন 2 রাকাত নামাজ পড়ে নিলাম, কারণ কোনো নামাজের ওয়াক্ত হয় নাই। দেন আমার কালকে রান্না করা একটা চিকেন লেগ রোস্ট মানে লেগ পিস ছিল, ওইটার সাথে 2টা ডিম পোচ করে রুটি খেয়ে দেন কাপড় চোপড় ধুয়েতে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে ওগুলা রোদে দিলাম। তো ছুটি, ঘোরাঘুরি, এরপরও ভাই একাকিত্ব জীবন, ফ্যামিলি ছাড়া ঘরোয়া কাজগুলোও তো নিজেরই সামলাতে হয়। সো সব কিছুই করতে হয়, সব কিছু সামলানোর পরেই হচ্ছে ঘোরাঘুরি প্লাস একটু আপনাদের জন্য ব্লগ শ্যুট এগুলাই করা। তো যাই হোক, বাসা থেকে বের হওয়ার পরেই এই বিল্লিটা দেখলাম, মানে বিড়াল কুকুর আমার তেমন পছন্দ না, কিন্তু বাসায় থেকে বের হওয়ার পরই বাসার গেটটা আটকাই দিছে ও। সো ওর সাথে একটু টাইম স্পেন্ড করলাম, আর বিড়ালটার চোখটা খুব ভালো লাগছে, এই জন্য একটু আসলে দাঁড়ানো। তো পিকো দো আরিও মাদারের মধ্যে খুবই ফেমাস একটা জায়গা। তো যাওয়ার আগে কিছু কথা বলে নেই, এখানে বাসে যাওয়াটা কিভাবে পসিবল হয় এটা আমি অনেক রিসার্চ করছি, আমিও জানতাম না। তো যাওয়াটা খুব ইজি, আর খুবই ইজি ওয়ে, কিভাবে যাবেন, কোথা থেকে বাস ছাড়ে সব কিছু আমি দেখাবো, সিটি সেন্টার থেকে কিভাবে আপনারা যাবেন। কিন্তু ভাইয়া এখনই যদি বলে দেই তাহলে হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না, আর ওইখানে যাওয়ার পর কী কী জিনিস আপনারা এক্সপ্লোর করবেন ওগুলো মিস করবেন যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন। দ্যাটস ওয়াই বাসটা কোথা থেকে ছাড়ে, কিভাবে ছাড়ে সবগুলো থাকছে ভিডিওর শেষে। তো যাই হোক, আমি কিছু ড্রাই ফ্রুট কিনে নিলাম, একটু এনার্জি ড্রিঙ্কস কিনে নিলাম, আর বাসা থেকে কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসছি, ওটা পরে আপনাদেরকে দেখাবো। দেন 3 ইউরো দিয়ে একটি টিকিট কেটে সোজা পাহাড় ঘেঁষে উঠে গেলাম মেঘের রাজ্যে। লাইক দেখতেই পারতেছেন লিটারেলি, আসলে আমি মিউজিক অ্যাড করবো না, কোনো সিনেমেটিক কিচ্ছু অ্যাড করবো না, জাস্ট ভয়েস দিব আর আপনাদের র ফিলটা আমি আপনাদের সাথে শেয়ার করবো গাইস। কারণ ভিডিওতে মিউজিক অ্যাড করাতে অনেক বেশি লস হয়ে গেছে আমার পিছনের ব্লগগুলোতে, অনেক টাকা পয়সার ব্যাপার হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ কপিরাইটের কারণে। সো কপিরাইট ফ্রি মিউজিকেও অনেক সময় কপিরাইট চলে আসে, তো বাদ দেন মিউজিক টিউজিক, এরকম ভিউতে আসলে গাইস কি বলবো, জাস্ট সুবহানাল্লাহ বলা ছাড়া আর কোনো মুখের ভাষাই থাকে না। আর বাইক নিয়ে আসছি আমি, গতবার আমি এরকম ফিল পাই নাই, এরকম ভিজিবিলিটি পাই নাই, কারণ বাইক এই রাস্তায় খুবই বেশি রিস্কি, আপনার খুবই মনোযোগ দিয়ে রাইড করতে হয়। সো চারিদিকে অতটা বেশি ভালো মতো দেখা যায় না, আর গতবার সুন্দর ভিউও আমি পাই নাই কারণ প্রচুর বেশি মেঘ ছিল। সো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে সৌন্দর্য। তবে বাইকের একটা জিনিস মিস করছি, বাইক নিয়ে যখন আমি এখানে আসছি তখন মনে হচ্ছে আমি আকাশে উড়তেছি, কিন্তু আজকে মনে হইতেছে আমি বিমানে উড়তেছি। মানে ব্যাপারটা হচ্ছে নিজে পাখা দেওয়া ওরা, আর এটা মনে হইতেছে যে আমি বিমানে ওরা। সো বাইক অলওয়েজ বেস্ট, কিন্তু সময়, সিচুয়েশন, কিছু কিছু সময় আপনাদের ক্ষেত্রে ফিল্ম মেকের জন্য প্লাস ইনফরমেশন দেওয়ার জন্য মাঝে মধ্যে বাইক ছাড়া পাবলিক ট্রান্সপোর্টে আসারও প্রয়োজন মনে হইল, দ্যাটস ওয়াই এইভাবে আসা। আর আপনাদের বললে বিশ্বাস করবেন না, যদি জানালা দিয়ে তাকান না আর একটু থিঙ্কিং করেন, আপনার সত্যিই মনে হবে যে আপনি বিমানে আছেন, কারণ এই ডান পাশের পুরো জায়গাটাই হচ্ছে ফাঁকা, জাস্ট এই দেওয়ালের মতো জায়গাটাই, এরপরেই হচ্ছে পাহাড় আর আকাশ, আর কিছুই নাই, মনে হবে যে আকাশের মধ্যেই আপনি চলতেছেন। মানে অন্যরকম একটা ফিল পাইলাম এই ট্রিপে আমি, আসলে যেটা না বলেই আপনাদের নয়। তো যাই হোক গাইস, শহর থেকে
45 থেকে 50 মিনিটের মতো একটা রাইড শেষ করে আমি চলে আসলাম পিকো দো আরিওরে। সো পিকো দো আরিওর মেন যে পয়েন্টটা আমার পিছনে দেখতে পারতেছেন গোল স্থাপত্য, ওইটাই হচ্ছে পিকো দো আরিও। তো আমি এখন ডান পাশে আসলাম। তো ডান পাশে অল্প কিছু হাইকিংয়ের জায়গা আছে, মানে ছোট একটা এরিয়া যেখান থেকে সুন্দর আকাশের ভিউটা দেখা যায়। সো এখান থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে দূরে আপনি শহরগুলা দেখতে পারবেন, মানে পুরা মাদেরা আইল্যান্ডটা দেখা যায় এখান থেকে। সমুদ্র, মেন শহর ফুনচাল শহরেরও ভিউ আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে পিকো দো আরিওর ডান পাশে গেলে কিছুটা হাঁটার পরেই এই ভিউটা পাবেন। তো বেসিক্যালি নর্মালি মানুষ যারা হাইকিং পছন্দ না করেন তারা এই ভিউগুলা দেখেই চলে যায়। এরপর আবার এখানে আসবেন, এখানে আসলে আপনার ডান পাশে একটা পাবেন হচ্ছে ট্যুরিস্ট শপ, আর বাম পাশের যেটা দেখবেন ওটা হলো আপনার একটা ক্যাফে এরিয়া। সো এখানে কফি টফি আপনারা চাইলে এসে খাইতে পারেন। আর এখানে বিশেষ করে দুইটা কয়েন পাওয়া যায়, একটা হচ্ছে সিলভার কয়েন আর একটা হচ্ছে গোল্ডের কয়েন। দুটোটাই হচ্ছে 2 ইউরো করে। ওইটার মধ্যে পিকো দো আরিওর যে স্থাপত্যটা দেখাইলাম ওইটার ছবি থাকে, দ্যাটস ইট। আর এটাই হচ্ছে মানুষ স্মৃতি হিসেবে এখান থেকে নিয়ে যায়। তো এখানে আজকে নিয়ে আমি 2 বার আসলাম, আমি আজকেও পাইলাম না কয়েনগুলা। সো এখানে যারা আসে তারা এই কয়েনটা কালেক্ট করে জাস্ট এই যে এটার একটা ফ্রেম নিয়ে, মানে পিকো দো আরিওর এই মেন যে স্থাপত্য এটার একটা ফ্রেম নিয়ে, মানে এটা 0 পয়েন্টও বলতে পারেন, একটা কয়েন পাওয়া যায় সিলভার আর গোল্ডেনের। তো যাই হোক, এখান থেকে হাইকিং শুরু। তো এখান থেকে পিকো রিভো যাওয়ার জন্য যে হাইকিংয়ের রাস্তাটা আছে সেটা হচ্ছে 6.8 কিলোমিটার আর হচ্ছে 7 পয়েন্ট সামথিং। তো এটা খুবই এক্সট্রিম একটা হাইকিং, যেটা আমি করতে যাইতেছি না, অবশ্যই না। কারণ আমার ওইরকম প্রিপারেশন নাই ভাই, 7 কিলো এরকম উঁচু নিচু পাহাড় দিয়ে হাইকিং করাটা সো টাফ। আর এটা আপনার ফিজিক্যালিও খুব ভালো মতো ফিট থাকা লাগবে, যেটা আপাতত আমি একদিনের ছুটিতে না। কারণ আমার বডি খুবই টায়ার্ড, কারণ আমি কাজ করি, ভালো পরিশ্রমী দৌড়ে। সো এইটার মধ্যে এরকম রিস্কি এরিয়ায় যাওয়ার মতো আমার মেন্টালি প্রিপারেশনও নাই। আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণের যে অ্যাডভেঞ্চার বা হাইকিংয়ের যে প্রোডাক্টগুলো থাকার দরকার সেগুলো আমার সাথে নাই। কিন্তু আমি এখন যে হাইকিংটা করতেছি এইটাও খুবই বেশি যে ইজি সেটাও না। আমি যাব হচ্ছে মাঝামাঝি একটা পর্যায়ে, যেটা হচ্ছে পিকো দো আরিওর বলা চলে, কিন্তু এটা পিকো দো রিও না, পিকো দো আরিও আর পিকো দো রিওর মাঝামাঝি একটা ভিউ পয়েন্ট, যেটা পর্যন্ত যেতে গেলেও আপনার যাইতে এবং আসতে অলমোস্ট 5 কিলোমিটার মতো হাঁটতে হয়, যেটা হচ্ছে একটা মানে অলস মানুষদের জন্য, যারা হাঁটাহাঁটি পছন্দ করে না বা যাদের অ্যাক্টিভিটি কম, মানে আমার মতো, তাদের জন্য এটা খুব বেশি পরিমাণের হাইকিং আমি মনে করি। তো আপনারা দেখতেই পারতেছেন রাস্তাগুলো কতটা দুর্গম। আর আমি হাঁটাহাঁটি পছন্দ করি না, আমার জন্য খুব বেশি দুর্গম। কিন্তু সাহস আছে, ভয় পাই না, এই জন্য আমার তেমন কোনো কষ্ট হয় নাই। কিন্তু ব্যাপার যেটা হয়েছে, এখানে কিন্তু ভয়েরও বিষয় আছে। রাস্তাগুলো যে খুব বেশি ইজি ব্যাপারটা তাও না, এখানে অনেক ভয় ভ্রান্তিও কাজ করে, মানুষ অনেক ভয় পায় ফেরতও চলে যায়। আর এই রাস্তায় কিন্তু অনেক ট্যুরিস্ট প্রাণও হারাইছে, ইতিহাসের পাতায় বহুত জায়গায় আছে এই ঘটনা। কিন্তু এখানে হাইকিংয়ের ঘটনা বা হাইকিংয়ে প্রাণ হারানোর বিষয়টা হাইট থাকে, কারণ মাদেরা পুরোটাই ট্যুরিস্টদের উপরে ডিপেন্ডেন্ট। এখানে যে অ্যাক্সিডেন্টগুলো হয় ম্যাক্সিমাম সময় শীতের সময় হয়, কারণ তখন বৃষ্টি বেশি হয়, মেঘ বেশি থাকে, পিচ্ছিল থাকে। সো ওই ব্যাপারগুলো আসলে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ব্যাপারগুলা ধামাচাপা থাকে, কারণ ট্যুরিস্ট এরিয়ায় মানুষজনের আনাগোনা কমে যাবে। আসলে এইসব বিষয়গুলো অনেক কিছুর উপরে নির্ভর করে, অনেক সতর্কতাও আছে। তারপরও কিছু মানুষ আছে ব্যক্তি স্বাধীনতা ভাবেই এসব জায়গায় গিয়ে দুর্ঘটনার শিকার হয়, যেটা ওইরকমভাবে উল্লেখ করা হয় না। তো একটাবার চিন্তা করেন আল্লাহ তাআলার সৃষ্টিটা কেমন। এটা একটা সমুদ্রের মাঝখানে একটা আইল্যান্ড, মাদার আইল্যান্ড। যারা মাদার আইল্যান্ড সম্বন্ধে জানেন তারা তো জানেনই, বা দ্বীপগুলা কিন্তু নর্মালি বা আইল্যান্ডগুলো কিন্তু সমুদ্রের মাঝখানে উৎপন্ন হয় অগ্নিগিরি লাভা থেকে। সো এই অগ্নিগিরি লাভা থেকে এত বড় সৃষ্টি আল্লাহ তাআলা, মানে মনে হইতেছে আপনার নিচ থেকে লাভা উঠতেছে, মানে ধোঁয়া উঠতেছে। মানে ওইরকম একটা ফিল পাইছি যে নিচে আগুন ধোঁয়া উঠতেছে, মানে ওইরকম একটা ব্যাপার। আর এই জায়গাটাকে কেনই বা ইউরোপের স্বর্গ বলা হবে না? আপনারা দেখেন তো, আমরা যে ছবিতে বা কার্টুনে বা অ্যানিমেশন মুভিতে দেখছি যে আলিফ লায়লা দেন যেই জিনের ব্যাপারগুলা বা কার্টুনগুলা দেখছি, এরকমই কিন্তু ভাই মেঘের রাজ্যে মেঘে ভাসে।
এর উপরে মানুষ হাঁটে, মানুষ বসবাস করে, মানে লাইক জীবনটা পুরা ছোটোবেলার কার্টুনের মতো মনে হইতেছিল, মানে স্বপ্নের মতো মনে হইতেছিল। মানে তারপরে গোপাল ভাঁড় দেন কার্টুনগুলাতে যেরকম বা অ্যানিমেশন মুভিগুলাতে যেরকম না, সেম ওইরকম লাগতেছিল আমার কাছে। তো আমি খাবার দাবার নিয়ে আসছিলাম, আমি হাঁটছি, খাইছি, মানে অন্যরকম 2-3টা ঘন্টা কাটাইছি, মানে খুব বেশি এনজয়েবল ছিল আমার লাইফে, মেমোরেবল। সো আমি রোল বানাই নিয়ে আসছিলাম, স্যান্ডউইচ বানাই নিয়ে আসছিলাম, তো ওইগুলা খাইলাম, বইসা ভিডিও মেক করলাম, মানে অন্য রকমের একটা একাকিত্ব সময় কাটাইছি, যেটা আসলে হয়তো আমি কখনো থাকবো না বা ইতিহাসের এই জায়গাগুলোও থাকবে না, কিন্তু আমার এই মেমোরিটা আমার লাইফে একটা অ্যাচিভ হয়ে থাকবে। সো জীবনটা আসলে প্যারা নিলেই প্যারা, সুন্দর করে গোছায় একটু নিজেকে পরিচালনা করতে পারলে সব বিষয়ই সুখ পাওয়া যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক কথাই বললাম। সো এই যে পাখিটা দেখতে পারতেছেন, পাখির নামটা ভুলে গেছি। আপনারা শুনলে অবাক হবেন যে এই পাখিটা কিন্তু সারা বিশ্বের মধ্যে 100 পিসের মতো আছে, যা এত বেশি দুর্গম। এটা প্রচুর, সে ডাইনোসরের আমলের পাখি। সো ব্যাপারগুলো খুবই কমপ্লিকেটেড গাইস। এখানে আসলে মানে এই যে পিছনে পাথরগুলা দেখতে পারতেছে, মানে বোঝাই যেতেছে যে না, এই সৃষ্টি আসলেই আগ্নেয়গিরি লাভা থেকেই হয়েছে, কারণ এই লাভার যে চিহ্ন সেটা শত শত বছর ধরে আঁকড়ে ধরে রেখেছে এই পাহাড়ের ব্যাপারগুলা। আসলে ইতিহাস ঐতিহ্য না ঘুরলে প্রপার শিক্ষা অর্জন করা যায় না, এটা প্রতিটা ট্রিপেই কোনো না কোনোভাবে ইঙ্গিতে বোঝা যায়। তো যাই হোক গাইস, এখন বাজে হচ্ছে 6টা 30, আমার বাজ হচ্ছে 7টা। সো আমি আসছি হচ্ছে দুপুর 1টা 30-এর বাসে, যেটা ফুঞ্চাল শহর থেকে ছেড়েছে। আর আমার এখন ফেরার বাস হচ্ছে 7টা বাজে। সো এখন বাস ছেড়ে দিয়েছে আমাদের। সো যাওয়ার সময় আবার 3 ইউরোতে টিকিট কাটা লাগছে। তো আপনাদের একটু ট্রিপের ব্যাপারে বলি। প্রতিদিন এখানে মানে ফুঞ্চাল শহর থেকে 2টা বাস ছাড়ে, একটা হচ্ছে সকাল 6টায় আর একটা হচ্ছে আপনার দুপুর 1:30টায়। সো এই দুটোটা বাসই আপনার 4-5 ঘন্টা পরে আবার ফেরত আসে। যেমন সকালের বাস ফেরত আসে হচ্ছে 6টার বাস ফেরত আসে 12টায়, এবং 1:30টার বাস ফেরত আসে সন্ধ্যা 7টায়। ওকে, তো এই হচ্ছে সেই বাস স্টপেজ, যেটা হচ্ছে ফুঞ্চাল শহরের কেবল কারের পাশেই। আপনারা দেখতেই পারতেছেন, এখান থেকে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের দেখাই দিবে পিকুতো আরিয়র যাব। যদি সকালের ট্রিপে আপনাদের যাইতে হয়, অবশ্যই 5:30টার মধ্যে এখানে থাকবেন। আর যদি দুপুরের ট্রিপে যাইতে চান তাহলে 1টার মধ্যে এখানে থাকবেন। দ্যাটস ইট গাইস, খুবই ইজি। আর ওইখানে কোনো হিডেন চার্জ নাই। আর সম্পূর্ণ ট্রিপে আমার খরচ গেল 4.5 ইউরো, ড্রিঙ্কস প্লাস বাদাম। আর হচ্ছে বাসার থেকে তো আমি রোল বা স্যান্ডউইচ বানাই নিয়ে গেছি। আর 6 ইউরো আমার খরচ গেছে বাস ভাড়া, টোটাল 11 ইউরো সামথিং। মানে ইজি ম্যান, কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ভিউ পাইছি, এটা কোনো টাকাই না আমার কাছে এই ভিউর কাছে। তো এতটুকুই ছিল গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করার। জানি আমি প্রফেশনাল ট্রাভেল ব্লগার না, তারপর আমি হচ্ছে ম্যাটেরিয়াল একটা পার্সন। আমার সব কিছুতে পছন্দ, অত চিকিমিকি অত এডিটিং আমার এগুলো পছন্দ না। যারা এরপরও আমার এইসব ভিডিও পছন্দ করেন, ভালোবাসেন, আমি তাদের জন্যই বানাই। তো যারা ইনফরমেশনের জন্য আসছিলেন, আপনাদের জন্য মাসে 1-2টা ইনফরমেটিভ ভিডিও থাকবে আমার ইউটিউবে। সো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা আমার 5 বছর পুরাতন ইউটিউবার সাবস্ক্রাইবার আছেন, ইউটিউবের সাবস্ক্রাইবার, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং আপনাদের জন্য দোয়া। সো ঘোরাঘুরি সবই চলে, সব কিছুই হয়, বাজার সদাই করতে হয়, বাসায় এসে আবার রান্না করতে হয়, যেটা আমিও করলাম। খিচুড়ি রান্না করলাম, একটু টুনা মাছ ভুনা করলাম, ডিম ভাজি করলাম, এখন ডিনার করতেছি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সো এতটুকুই ছিল ভিডিও। ভালো লাগলে শেয়ার, আর ভালোবাসা দিতে চাইলে লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা গাইস। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead.